চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। বাচ্চারা রাস্তায় বেরোবে ছোট বড় নানা রকমের রথ নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রথগুলো বাজারে আসে কোথা থেকে? সেই উৎসের সন্ধানে আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়ার আন্দুল মৌরিতে। সেখানে এখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে। এই অঞ্চলের বিশেষ পরিচিতি হাতে তৈরি কাঠের রথ নির্মাণ ও বিক্রি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কারিগরেরা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। করাতির শব্দ, হাতুড়ির ঠুকঠাক, রঙের তুলির নিখুঁত ছোঁয়া, সব মিলিয়ে যেন উৎসবের আগমনী বার্তা। আন্দুল মৌরির অলিতে গলিতে এখন একটাই ব্যস্ততা, রথ তৈরির শেষ মুহূর্তের কাজ। এখানকার বহু পরিবার বছরের পর বছর ধরে রথ নির্মাণের সঙ্গে যুক্ত। ছোট থেকে বড়, সাধারণ থেকে নান্দনিক কারুকাজে সাজানো নানা আকারের রথ এখান থেকে পৌঁছে যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানা প্রান্তে। আমি এই কাজ করছি অন্তত 35-40 বছর। আমার বাবা ঠাকুর দাদা সব এই কাজ করেছে। এগুলো সময় লাগে, যেহেতু হাতে কেটে করা, তো মেশিনে হলে তাড়াতাড়ি হবে। পুরো হাতে একটা রথ অন্তত 3 দিন টাইম লেগে যাবে। পাইকারি আসে কিন্তু দিতে পারি না, অত বেশি তৈরি করি না, তো অল্প করি, এখান থেকেই বিক্রি হয়ে যায়। তৈরি করতে করতেই নিয়ে চলে যায়। এই বছরে একদমই মানে খারাপ অবস্থা, কারণ এই বছরে নালে আমার 2 মাস আগে থাকতে বিক্রি হয়। আমার হাতের কাজটাই পছন্দ, আমার এই ডিজাইনটা দেখেই লোক পছন্দ করে। আমার নাম মুরারি মোহন দাস, এই জায়গাটার নাম আন্দুল মৌরি ঘোষের বাগান। এই রথ অনেকের কাছে বিশ্বাস, ঐতিহ্য এবং শৈশবের স্মৃতি। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে দিন রাত পরিশ্রম করছেন এই কারিগরেরা। সময়ের সঙ্গে প্রযুক্তি বদলেছে, কিন্তু হাতে তৈরি রথের আবেদন আজও অটুট। এই রথ আমি নিজে প্রোডাক্ট করি, মাইল মেডিসিন কিনে। তো এইসব ঘোড়া ফোঁড়া যে আছে আপনার মেশিনে কাটিয়ে এইসব বিট ফিট আপনার কিনে এবং ঘরে আমি গত যেটুকুনি সময় পাই সেই সময়টার মধ্যে আমি এই কাজটা করি। একটা রথ ঠিক মতো করলে আপনার 1-1.5 দিন লাগে। হ্যাঁ, এবার মেশিনে কাটাবার ব্যাপার, তো মেশিন যদি আমাকে ঝুলিয়ে দেয় ওই ক্ষেত্রে আমার একটু সময়টা লাগে। 6 মাস ধরে মানে টুকটুক করে করার পরে এই 2 দিন বিক্রি হয়। এইসব রথের আপনার ভালো চাহিদা আছে, অন্য জায়গায় আশা করি নেই। এই জায়গাটায় যেরকম আমাদের আন্দুল মৌরিতে যেরকম আছে, এখানে অনেক আমার মতো অনেকে আছে, যার যেখানে ভালো লাগে সে কাস্টমার সেইখান থেকে নেয়। স্নানযাত্রা হয়ে গেল, এইবার রথের চাহিদাটা আছে এখানে, তা ওই 1-150 পিস তৈরি করি, মোটামুটি হয়ে যায়। এখানেই বানানো হয়। আর এই সামনেই রথ আছে, রথতলা হচ্ছে না, মৌরি রথ, জমিদার বাবুদের, ওই জন্য এখানে মেলা হয়। তো সোজা রথ, উল্টো রথ, খুব ভিড় হয়। আন্দুল মৌরির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কুণ্ডু চৌধুরী জমিদার পরিবার। এই পরিবারের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় বহু সামাজিক ও ধর্মীয় ঐতিহ্য আজও বেঁচে রয়েছে। রথযাত্রার ইতিহাস নিয়েও
তাঁদেরও রয়েছে মূল্যবান স্মৃতি ও তথ্য। কুণ্ডু চৌধুরী পরিবার আনুমানিক 300+ বছর ধরে এই মৌরিতে আছেন। তো আমাদের পরিবার দুটো ভাগ হয়, একটা রামকান্তবাবু আর গোকুলবাবু। এনারা দুই ভাই ছিলেন, দুভাগে ভাগ হলো ওই অবস্থায়। আমরা রামকান্ত পরিবার মোটামুটি 10টা জেনারেশন আমাদের চলছে। রামকান্তবাবু ছিলেন জন্মান্ধ। এখানে মাকড়চণ্ডী মন্দির আমাদের এখান থেকে উনি স্বপ্নে দেখা পান যে মাকড়চণ্ডী দেবী আছেন, তো ওনার মন্দির তৈরি করে দিতে হবে। মন্দির তৈরি করে দিলেন 1228 সাল। তো সেই সময় রামকান্তবাবুকে নিয়ে যাওয়া হয়েছিল। তো উনি দেবীর কাছে বলছেন যে আমার তো চোখ নেই, আমি কি করে দেখতে পাবো মন্দির বা ঠাকুর দেবী, কি করে দেখব? তখন ক্ষণিকের জন্যে উনি সেই দর্শন লাভ করতে পারেন, দেখতে পান। তো এখন ধরা হয় আমরা ওনার পুণ্য ফলেতেই আমরা এখন চলছি। এইবারে আমাদের পরিবারের ব্যাপারে রথযাত্রা শুধু নয়, রাসযাত্রাও আমাদের বড় অনুষ্ঠান। যেমন এই যে রথ যেটা রাখা আছে, আমাদের যে রথ আছে সেটা কিন্তু ওদের জমিতেই, বড় কুণ্ড, আমরা ছোট কুণ্ড এরকম বলা হয়, ওদের জমিতেই কিন্তু আমাদের রথ আছে। মেলা কেন কর্তারা করতেন? এইটা মেলাতে যেটা সাধারণভাবে যে জিনিসগুলো স্থানীয় দোকানে পাওয়া যেত না, সেইগুলো যাতে তারা পায়, এইটাতেই মেলা। এবং বহু মানুষের রুজি রোজগারের একটা পথ তৈরি হয়, সেইটার জন্যই মেলা। বাবুরা এইটা ভেবেই, কর্তারা এইটা ভেবেই রথের মেলা বলুন, রাসের মেলা বলুন করে গেছেন। ওদের ঠাকুর হচ্ছে জগন্নাথ, আমাদের লক্ষ্মী জনার্দন। তো জগন্নাথ মূর্তি আগে রথে বসবে, তারপর আমরা এখান থেকে নারায়ণ নিয়ে যাব, এইটাই প্রথা হয়ে আসছিল। তো যে কোনো কারণেই হোক ওদের ঠিক টাইমিংটা হচ্ছে না, আমরা আমাদের টাইম মতো নিয়ে যাচ্ছি। রথের আর একটা ব্যাপার আমাদের এখানে গুরুত্ব আছে, সেটা হচ্ছে আমাদের উল্টো রথের দিন আমাদের শারদীয়া পুজোর বাঁশ কাটা হয়, মানে ওইটাই শারদীয়া পুজোর উদ্বোধনী হয়ে গেল। আচ্ছা, আমি এর সঙ্গে ও যেটা বললো তার সঙ্গে কিছু যোগ করি। পূর্বে দুইটি রথই ছিল কাঠের। রথ দুইটির কারিগরের নাম ছিল আমতা নিবাসী শ্রীক্ষেত্রমোহন দে। কাঠের রথের সুদৃশ্য ছবি স্বনামধন্য ইতিহাসবিদ দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ গ্রন্থে পাওয়া যায়। এই বিরাট রথের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি ছিল। কাঠের রথ চলাচলের অসুবিধার কারণে পরিত্যক্ত হয়। পরবর্তীকালে লোহার ফ্রেমের রথ তৈরি করা হয়। রামকান্তের রথটি গোকুলদের রথের তরফের থেকে উচ্চতায় বড়। রামকান্তদের তরফের রথটির উচ্চতা 15 ফুট। মোট 9টি চূড়া সমেত সর্বোচ্চ চূড়াটির উচ্চতা প্রয়োজনে কমানো বাড়ানো যায়। দিনের শেষে ধরুন যখন রথ টানা হয়ে গেল, আমরা আবার বিগ্রহকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। ওরাও নিয়ে আসে, আমরাও নিয়ে আসি। ঐতিহ্য, শিল্প আর বিশ্বাস, এই তিনের মেলবন্ধনেই আজও বেঁচে রয়েছে আন্দুল মৌরির রথশিল্প। সময়ের পরিবর্তন হলেও হাতে তৈরি এই রথের প্রতি মানুষের ভালোবাসা কমেনি। রথযাত্রার আগে শেষ মুহূর্তের এই ব্যস্ততা যেন জানিয়ে দিচ্ছে বাংলার ঐতিহ্য এখনো কারিগরের হাতেই নিরাপদ। ক্যামেরা চলছে। সম্প্রতি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে রুদ্রবীণার সহযোগিতায় ইজেডসিসি কলকাতার সল্ট লেকে পূর্বশ্রী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনী উদ্বোধন করেন সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা শ্রী আশিস গিরি। তিনি স্বরচিত কবিতা পাঠ করেন। কাঁধে একটি মসজিদ ও একটি
শ্মশান পাশাপাশি ঘুমিয়ে আছে। আমি তাকে চিনতে পারিনি, কিন্তু আমার ছায়া হঠাৎ শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল। আর দূরের একটি বটগাছ শ্যামা সঙ্গীত গাইতে শুরু করলো। তখন বুঝলাম তিনি নজরুল। বক্তব্য রাখেন ও নজরুল কবিতা আবৃত্তি করেন কবি নজরুল অনুরাগী রবীন মুখোপাধ্যায়। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। সঙ্গীত পরিবেশন করেন রামানুজ দাশগুপ্ত। তোমারো বিনার মূর্ছনাতে বাজাও আমার বাণী। শম্পা কুণ্ডু, অলোক রায়চৌধুরী, মুক্তি পেলি উঠলি ফুটে, মুক্তি পেলি উঠলি ফুটে, আনন্দ নূপুর গাঙ্গুলি, কণিকা মজুমদার, সুকন্যা কর্মকার, পৌশালী রায়, শুভেন্দু দাস, বনানী দে, দীপাবলি দত্ত, সুচিত্রা ঘোষ, সঙ্গীতা মুখার্জি, হিমাদ্রি মুখার্জি, রাজশ্রী ভট্টাচার্য, সঙ্গীতা বসু রায়, সোমাশ্রী খেত্রী, উপমা ঘোষ, কাজী কামাল নাসের প্রমুখ শিল্পী। सब भारत का प्यारा गाओ गाओ गाओ। সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধারা বড় কালো অঙ্গে। সোনা আমার বাধা ঘর চরে এসে বসলাম রে ভাই। বাঁকা বিদ্যুৎ তরবারি ঘন ঘন চমকায়, হানে তীর বৃষ্টির অবিরল ধারা। সখী বলো বধুয়ারে নিরজনে, সখী বলো বধুয়ারে। বুলবুল কাঁদে গজল গানে, বুলবুল কাঁদে গজল গানে, বুলবুল কাঁদে। আবৃত্তি পরিবেশন করেন বিজয়লক্ষ্মী বর্মন, রবীন মুখার্জি, আকাশ নীল ভট্টাচার্য, শুভ্র শেঠ, স্বাগতা মল্লিক, মৌমিতা ঘোষ, মল্লিকা রায়। বিনা তারে করাঘাত হানি, সারদার কি সুর বাজাতে চাহ গুনি। চাঁদা চায় তারা ক্ষুধারণ্য এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে, মাতা কয়ের চুপ হতবাগা, স্বরাজ আসেছে দেখছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খাইনি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। ক্যামেরা চলছে।